আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে কিন্তু আমরা ম্যাথ ফার্স্ট পেপার, উচ্চতর গণিত ফার্স্ট পেপারের সাজেশন দেবো। সুপার একটা সাজেশন দেবো। তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যেসব টপিক আছে ওই টপিকগুলো আমি তোমাদের সামনে আজকে এক্সপ্লোর করব। এই টপিকগুলো পড়লে মোটামুটি সিকিউ 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা আজকে কথা না বাড়ায় চলে যাই। কোন কোন টপিকগুলো তোমরা পড়লে সিকিউ মোটামুটি কমন পেয়ে যাবো। এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না ইনশাল্লাহ। এর বাইরে আর কিছুই পড়া লাগবে না। প্রথমে আমরা পড়বো হলো তোমার যে চ্যাপ্টারটা, সেটা কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার থেকে কি কমন আসবে সেটা আমরা লিখে দেবো ম্যাট্রিক্স নির্ণায়ক। তোমরা আমার সাথে একটু তুলে ফেলো ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটা। হ্যাঁ, এই চ্যাপ্টারে কোন টপিক গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট? প্রথমেই হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। প্রথমেই কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। ঠিক আছে, তোমরা আমার সাথে একটু তুলে ফেলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। প্রথম টপিক হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এইটা থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, 100% শিওর থাকো। এটা থেকে শিওর কোশ্চেন আসবে। সেকেন্ড যে টপিকটা সেটা হলো নির্ণায়কের মধ্যে পড়ে, সেটা হলো ক্রেমারের রুল। ক্রেমারের রুলস। ঠিক আছে, ক্রেমারের রুল। এই ক্রেমারের রুলস থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, এইবারও আসবে 100% শিওর। দেন নির্ণায়কের যেই তোমার প্রমাণগুলো থাকে, নির্ণায়কের যে প্রমাণগুলো থাকে ওই প্রমাণগুলো পড়তে হবে। ঠিক আছে, এখন কোনগুলো পড়বো ভাইয়া? তোমাদের মেডিজি বা টেস্ট পেপারে যে প্রমাণগুলো দেয়া আছে ওইগুলো পড়লে এনাফ। তাহলে নির্ণায়কের প্রমাণ, প্রমাণ টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের করতে হবে। তাহলে 1 নম্বর টপিক হলো আমরা প্রমাণগুলো পড়ে কমপ্লিট করে ফেলাই দেবো। দ্বিতীয়তে ক্রেমারের রুল, খুবই ইম্পর্টেন্ট। ক্রেমারের রুল থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এইবারও 100% আসবে। আর হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা যদি তুমি পড়ে ফেলো এই ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টার থেকে, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে আর কোনো তেমন কোনো কিছু আসে না। ঠিক আছে, এবার দেন আসো সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারটা কিন্তু একটু বড়, সো টপিক হয় একটু বেশি হবে তুলনামূলক। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে, আচ্ছা প্রথমে বলে রাখি ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টারটা থেকে কিন্তু 2টা সিকিউ আসবে এইবার। এইচএসসি 25 ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার থেকে কিন্তু 2টা সিকিউ আসবে, অথবা সরল রেখা থেকে 2টা আসবে। হয় ম্যাট্রিক্স নির্ণায়ক অথবা সরল রেখা থেকে 2টা আসবে। তোমরা এটা মিলাই নিও। ঠিক আছে, পরীক্ষা আসলে এটা তোমরা মিলাই নিও। 2 নম্বর চ্যাপ্টার হলো সরল রেখা। সরল রেখা থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ। সমান্তরাল, সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ। সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ হিউজ ইম্পর্টেন্ট। সো এইটা আমাদের খুবই ভালো মতো পড়তে হবে। সমান্তরাল আর লম্ব রেখার যে সমীকরণটা আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রতিবার এখান থেকে হিউজ কোশ্চেন আসে। সো এইবারও আসার সম্ভাবনা প্রচুর আছে। দেন হলো ঢাল বিষয়ক। দেখো, ঢাল, শুধুমাত্র ঢাল নির্ণয় তোমার পরীক্ষা কখনোই আসবে না, বাট একটা ম্যাথ করতে গেলে তোমাকে অবশ্যই ঢাল নির্ণয় করা শিখতে হবে, কারণ প্রতিটা ম্যাথের মধ্যেই ঢাল নির্ণয় এই পার্টটুকু থাকে। অনেক ম্যাথের মধ্যেই ঢাল নির্ণয় এই পার্টটুকু থাকে। ঢাল নির্ণয় না করতে পারলে তুমি ম্যাথটা ঠিক মতো করতে পারবে না। সো ঢাল নির্ণয় এটা খুবই ভালো মতো করে শিখতে হবে। ঢাল নির্ণয় মানে প্রতিটা ম্যাথের মধ্যে এই ঢাল বিষয়ক বা ঢাল নির্ণয় করা লাগে। ঠিক আছে, সো এই ঢাল বিষয়ক যত সূত্রগুলো আছে, কিভাবে সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে হয়, কিভাবে 2টা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করতে হয়, এই ঢাল সম্পর্কিত এই টু জেড তোমার খুবই ভালো মতো একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। ঠিক আছে, দেন হলো ক্ষেত্রফল। দেন হলো ক্ষেত্রফল। ঠিক আছে, সরলরেখা চ্যাপ্টারে যে ক্ষেত্রফলের পার্টগুলো আছে এই ক্ষেত্রফলের পার্টগুলো তোমরা খুবই ভালো মতো প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু খতে, ক্ষেত্রফল থেকে খতে কোশ্চেন আসে। ক্ষেত্রফল থেকে নাম্বার কোশ্চেন গুলো ক্ষেত্রফল থেকে এসে থাকে। ঠিক আছে, দেন আমরা চলে যাই তোমার হলো রেখার মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডক। রেখার মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডক এই টপিকটা তোমাদের খুবই ভালো মতো পড়তে হবে। রেখার মধ্যবর্তী, রেখার মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। ঠিক আছে, সো রেখার মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডক এই টপিকটা হিউজ ইম্পর্টেন্ট। দেন ফাইনাল যে টপিকটা, রেখার সাথে কোণ উৎপন্ন করে এমন রেখার সমীকরণ। রেখার সাথে কোণ উৎপন্ন করে, রেখার সাথে কোণ উৎপন্ন করে, রেখার সাথে কোণ উৎপন্ন করে।
এমন রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এমন রেখার সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয়। আচ্ছা, মূলত সরলরেখা কিন্তু দুইটা পার্টে বিভক্ত, একটা হলো স্থানাঙ্ক পার্ট আর একটা হলো সমীকরণ পার্ট। বাট সিকিউ থেকে ম্যাক্সিমাম টাইমে সমীকরণ থেকেই কোশ্চেন হয়। সিকিউতে ম্যাক্সিমাম টাইমে সকল সমীকরণ থেকে, সমীকরণ রিলেটেড যত যা আছে তোমার মূলত সরলরেখা 3 পয়েন্ট, এক একটা কিছু বইতে একটু ডিফারেন্ট আছে, বাট 3.1 থেকে 3 তোমার 3 পর্যন্ত হলো স্থানাঙ্ক পার্ট, স্থানাঙ্ক পার্ট। ঠিক আছে, এই স্থানাঙ্ক পার্টটা তোমার এমসিকিউর জন্য হিউজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 3.4 থেকে 3.7 এই পর্যন্ত হলো তোমার সমীকরণ পার্ট, সমীকরণ পার্ট, সমীকরণ রিলেটেড যত অঙ্ক আছে এই 3.4 থেকে 3.7 এই পার্টে তোমার সিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। বাট এই যে তোমার স্থানাঙ্ক পার্ট, এই স্থানাঙ্ক পার্টটা কিন্তু অনেক বেসিক একটা জিনিস। এই বেসিক জিনিসটা অবভিয়াসলি তোমাকে জানা লাগবে। স্থানাঙ্ক পার্টটা তুমি যদি ভালো মতো না জানো তাহলে কিন্তু তুমি এই সমীকরণ পার্টটা অ্যান্সার করতে পারবা না ঠিক মতো, কারণ এই সমীকরণ পার্টের অ্যান্সার গুলো করতে গেলে অনেক সময় তোমার এই স্থানাঙ্ক পার্টের জিনিসপাতি গুলো লাগে। ঠিক আছে, তাহলে সরলরেখা থেকে আমাদের মোটামুটি কি পড়া লাগবে আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। ওকে, এবার আসো নেক্সট চ্যাপ্টার, সেটা হলো বৃত্ত। নেক্সট চ্যাপ্টার কি? বৃত্ত। ওকে, 3 নম্বর হলো বৃত্ত। আচ্ছা, বৃত্ত থেকে কি কি ইম্পর্টেন্ট এবার আমরা একটু দেখে ফেলি। বৃত্ত থেকে মূলত ইম্পর্টেন্ট হলো খলিফার নিয়মের ম্যাথ। খলিফার একটা সূত্র আছে, ওই খলিফার নিয়মের ওই সূত্র দিয়ে ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা একটা না একটা থাকে। তাহলে 1 নম্বরে হলো খলিফার, খলিফার নিয়মের ম্যাথ, নিয়মের ম্যাথ, খলিফার নিয়মের ম্যাথ, এটা হিউজ ইম্পর্টেন্ট ভাই, এটা হিউজ ইম্পর্টেন্ট খলিফার নিয়মের ম্যাথ। ঠিক আছে, আর 2 নম্বর হলো স্পর্শক রিলেটেড বৃত্তের সমীকরণ। স্পর্শক রিলেটেড বৃত্তের কিছু সমীকরণের সূত্র টূত্র আছে, ওইগুলো খুবই ভালো মতো পড়বা, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তাহলে স্পর্শক রিলেটেড, স্পর্শক রিলেটেড স্পর্শক রিলেটেড বৃত্তের সমীকরণ নির্ণয়, বৃত্তের সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয়। এই গেল আমাদের 3টা চ্যাপ্টার। ঠিক আছে, একটা হলো ম্যাট্রিক্স নির্ণায়ক, একটা হলো সরলরেখা, আর একটা হলো বৃত্ত। এটা আমাদের মূলত ক বিভাগে থাকবে, এটা আমাদের মূলত কোন বিভাগে থাকবে? ক বিভাগে থাকবে। ক বিভাগে আমরা সবাই জানি 4টা কোশ্চেন থাকে। ক বিভাগে কয়টা কোশ্চেন থাকে? 4টা কোশ্চেন থাকে। সেই 4টা থেকে আমরা সর্বোচ্চ 3টা অ্যান্সার করতে পারি, আমরা সর্বোচ্চ 3টা অ্যান্সার করতে পারবো। সো এই 3টা চ্যাপ্টার থেকে তোমার 4টা সিকিউ থাকবে, আমরা ম্যাক্সিমাম 3টা সিকিউ অ্যান্সার করতে পারবো। আর আমরা চাই এই ক বিভাগ থেকে আমরা 3টা সিকিউ অ্যান্সার করবো ইনশাল্লাহ। ওকে, সো এই ক বিভাগের জন্য তোমরা যদি এতটুকু পড়ে ফেলো, এই টপিক গুলো পড়ে ফেলা, ইনশাল্লাহ আর কোনো কিছু তোমাদের আটকাবে না। যারা তোমরা তুলো নাই তারা একটু স্ক্রিনশট মেরে নাও, পরে তোমরা তুলে নিও। আমি একটু সরে যাই। ওকে, ঠিক আছে, এবার আসবো আমরা খ বিভাগে। আচ্ছা, খ বিভাগে যাওয়ার আগে তোমাদের একসাথে একটা অ্যানাউন্সমেন্ট সেরে ফেলি। এই দেখো, ভার্সিটি ক ইউনিট, ঢাবি ঝাবি, তারপরে জবি, সাস, গুচ্ছ সহ সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাথ আর ফিজিক্সের, ম্যাথ আর ফিজিক্স, শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সের আমরা একটা পার্সোনাল ব্যাচ খুলতেছি, মানে একটা প্রাইভেট ব্যাচ খুলতেছি, যেখানে আমি তোমাদেরকে পড়াবো শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্স। ঠিক আছে, ভাইয়া কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটির না, আগেই বলে নিচ্ছি। সো তোমরা যদি ভর্তি হতে চাও হবা, যদি ভাইয়ার ক্লাস ভালো লাগে তাইলে ভর্তি হবা। ভাইয়া কোথায় পড়ে না পড়ে এইটা দেখে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাইলে ভর্তি হবা। ঠিক আছে, সো এই উচ্চতর গণিত আর পদার্থ বিজ্ঞানের ক্লাস ভাইয়া আমি নেব। ক্লাসগুলো অবশ্যই লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসও পাবা, কোনো চিন্তা নেই। লেকচার শিট থাকবে আর সাপ্তাহিক পরীক্ষা থাকবে। যদি ভর্তি হতে চাও তাহলে এই যে উচ্চতর গণিতে 1000 টাকা কোর্স ফি, পদার্থ বিজ্ঞানে 1000 টাকা কোর্স ফি। কিভাবে আমরা কন্ট্যাক্ট করবা আমাদের সাথে? এই হোয়াটসঅ্যাপ, এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা আমাদের অর্ডলজি, আমাদের অর্ডলজির যেই ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে টেক্সট দিবা, অর্ডলজি লিখে ফেসবুকে সার্চ দিলে ফেসবুক পেজটা চলে আসবে, এখানে আমাদের মেসেজ দিলেও হবে। ঠিক আছে, আর তাও যদি না পারো এই নাম্বারে ডাইরেক্ট কল দিতে পারো। ঠিক আছে, কল দেওয়াটা আমি প্রেফার করি না, মেসেজ দিলে সব থেকে বেটার হয়। ঠিক আছে ভাই, তোমাকে আমরা কিভাবে ভর্তি হতে হবে আমরা জানাই দেবো। আর ব্যাচে কিন্তু খুব বেশি স্টুডেন্ট নিব না, অল্প স্টুডেন্ট নেবো, যাতে তোমাদেরকে পার্সোনাল গাইডলাইন দিতে পারি। যাই হোক, আমরা কথা না বাড়াই এবার খ বিভাগে চলে যাই। খ বিভাগে কিভাবে আমরা মানে খ বিভাগের কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখে আসি। সো এটা মুছে ফেললাম।
এই টপিক গুলো যদি জাস্ট পড়ো আর কিছুই লাগবে না, এই টপিক গুলো জাস্ট একটু ভালো করে দেখবা, প্র্যাকটিস করবা, দেন এখান থেকে যেসব সিকিউ গুলো থাকে ওই সিকিউ গুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। মানে এই টপিকের সূত্রগুলো পড়ে ফেলবা, পড়ে সিকিউ গুলো প্র্যাকটিস করলে মোটামুটি ইনশাল্লাহ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার খ বিভাগে চলে আসি আমরা। খ বিভাগ, বিভাগ। আচ্ছা, খ বিভাগে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো তোমার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এটা আমার খুবই একটা মানে অপছন্দের একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমি লিখে ফেলি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত যেটা, এইখান থেকে ভাই আমরা কি পড়তে পারি, শেষের যে চ্যাপ্টার গুলো এইখানে মূলত তোমার শেষের যে চ্যাপ্টার গুলা এখানে তোমার মূলত আছে 7.1 থেকে 7.7 পর্যন্ত। বাট এইখানে সিকিউ আসে মূলত 7.4ও বলা যাবে না, 7.4 বলা যাবে না, 7.5 থেকে 7.7, এইখানে 7.5, 7.6, 7.7, এইখান থেকে এই তিনটা চ্যাপ্টার থেকে মূলত সিকিউ আসে। সো তোমরা এই তিনটা চ্যাপ্টার যদি একটু ভালো করে পড়ো মোটামুটি সিকিউ কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর হলো কি করতে পারো এখান থেকে তোমার উদাহরণ আর অনুশীলনী, অনুশীলনী শুধু সালে আসা যে কোশ্চেন গুলা ওইগুলো প্র্যাকটিস করলে হচ্ছে। ঠিক আছে, তাহলে উদাহরণের অঙ্কগুলো, বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে প্লাস অনুশীলনী, অনুশীলনীর বোর্ড কোশ্চেন যা আছে, অনুশীলনের বোর্ড কোশ্চেন। কারণ কি জানো, ত্রিকোণমিতি ঘুরে ফিরে বারবার রিপিট কোশ্চেন করে। সো ত্রিকোণমিতি আমরা বোর্ড কোশ্চেন বা ত্রিকোণমিতি আসলে ওইভাবে তো টপিক বলে দেওয়া যায় না, ত্রিকোণমিতি এরকম টপিক হয় না বেসিক্যালি। সেজন্য আমি তোমাকে বলে দিলাম যে 7.5 থেকে 7.7 পর্যন্ত উদাহরণ অনুশীলনের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আর কি করবা, বোর্ডের যে অঙ্কগুলো আছে বোর্ডের অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কারণ ত্রিকোণমিতি বারবার বোর্ডের কোশ্চেন রিপিট হয়, বারবার বোর্ডের কোশ্চেন রিপিট হয়। বুঝা গেছে? এবার আমার অনেক একটা ফেভারিট চ্যাপ্টার, সেটা হলো অন্তরীকরণ। ক্যালকুলাসের মধ্যে পড়ে অন্তরীকরণ। ঠিক আছে, অন্তরীকরণ। এই অন্তরীকরণ থেকে কি কি পড়তে হবে, বা অন্তরীকরণ থেকে বা যা বলবো তাই পড়বা, আর কিচ্ছু পড়া লাগবে না, যেটা বলবো ওইটা পড়বো। ওর বাইরে থেকে একটা ধুলাবালিও আসবে না, কোশ্চেন তো দূরে থাকুক, একটা ধুলাবালিও আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে কি পড়তে হবে, প্রথমে পড়তে হবে মূল নিয়মের অন্তরীকরণ। মূল নিয়মের অন্তরীকরণ কোথায় আসতে পারে, ক নাম্বার কোশ্চেন আসতে পারে, খ বা গতে দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কর জন্য আমরা পড়তে হবে আমাদের মূল নিয়মের যে অন্তরীকরণ আছে, মূল নিয়মের অন্তরীকরণ, অন্তরীকরণ। তাহলে ক নাম্বারের জন্য আমরা পড়বো মূল নিয়মের অন্তরীকরণ। সো এখান থেকে হয় লিমিট থেকে একটা কয়ের কোশ্চেন হবে, হয় লিমিট থেকে হবে অথবা মূল নিয়মের অন্তরীকরণ থেকে হবে, হয় লিমিট অথবা মূল নিয়মের অন্তরীকরণ। ঠিক আছে, সো এই দুইটার থেকে একটা ক নাম্বারের কোশ্চেন পেয়ে যাবা, এই দুইটা থেকে একটা ক নাম্বারের যে 2 মার্কের কোশ্চেন থাকে এই দুটোর মধ্যে থেকে একটা পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, দেন হলো পর্যায়ক্রমিক, দেন হলো পর্যায়ক্রমিক অন্তরজ, পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক, ক্রমিক অন্তরজ, অন্তরজ। অন্তরজ মানে আবার অনেকে বোঝে না, অন্তরজ মানে অন্তরীকরণই। সো এইটা নিয়ে প্যারা খায় না। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলতে কি বোঝায়, একবার দুইবার তিনবার পর পর এতবার অন্তরীকরণ করলে এইটা প্রমাণ করো, ওইটা প্রমাণ করো, চারবার অন্তরীকরণ করলে ওইটা প্রমাণ করো। হ্যাঁ, সো এই পর্যায়ক্রমিক অন্তরজ মূলত তোমার 9.67, এক একটা বইতে এক এক রকম থাকে, এই এরকম জায়গায় আছে, তোমরা বই খুললে বুঝতে পারবা কোনটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ঠিক আছে, সো দেন হলো তোমার স্পর্শক ও ঢালের সাথে ম্যাথ, স্পর্শক ও ঢালের ম্যাথ, স্পর্শক ও ঢালের ম্যাথ। এই অন্তরীকরণের মধ্যেও কিন্তু স্পর্শক আর ঢালের ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট। মূলত ডি বাই ডিএক্স বা অন্তরীকরণ আমরা যাকে বলি, ডি বাই ডিএক্স, এটা কিন্তু এইটা মানেই কিন্তু ঢাল। মানে কোনো কিছুকে অন্তরীকরণ, কোনো একটা সমীকরণকে অন্তরীকরণ করলে যে মানটা পাই ওইটাই কিন্তু আমাদের একটা ঢালের মান, পরে বিন্দু দিয়ে শুদ্ধি করতে হয়। বাট এই ডি বাই ডিএক্স মানে কিন্তু ঢাল। ঠিক আছে, আচ্ছা, দেন সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো গুরুমান ও লঘুমান, গুরুমান প্লাস লঘুমান। এখান থেকে একটা 4 নম্বরের কোশ্চেন 100% থাকবে, লিখে নাও। এখান থেকে একটা 4 নম্বরের কোশ্চেন 100% থাকবে। কত মার্ক? 4, মানে গতে আসবে 100%, লিখে রাখো। না আসলে আমার নাম চেঞ্জ করে দিও। ঠিক আছে, না আসলে আমার নাম চেঞ্জ করে দিও। তাহলে এই গুরুমান আর লঘুমান 100%, এখান থেকে 4 মার্কের একটা কোশ্চেন পাচ্ছ। আর এই টপিক গুলা পড়লে মোটামুটি সিকিউ কমন হয়ে যাবে। অন্তরীকরণ থেকে 2টা সিকিউ দেওয়ার সম্ভাবনা আছে,
এখান থেকে একটা সিকিউ দিবে 100%, একটাই থাকবে সিকিউ, দুইটা কখনোই দিবে না। অন্তরীকরণ থেকে হয় দুইটা দেবে অথবা একটা দেবে, ঠিক আছে? যদি অন্তরীকরণ থেকে দুইটা দেয়, যোগজীকরণ থেকে দেবে একটা, অন্তরীকরণ থেকে একটা দিলে যোগজীকরণ থেকে দেবে দুইটা। বুঝা গেছে? এবার আসো যোগজীকরণ। যোগজীকরণ, যোগজীকরণ থেকে কি পড়তে হবে ভাইয়া? যোগজীকরণ থেকে মূলত আমরা দুই টাইপের ম্যাথ করব। একটা হলো তোমার লিমিট বিশিষ্ট যেসব ইন্টিগ্রেশন আছে, মানে আপার লিমিট লোয়ার লিমিটের যেসব অঙ্কগুলো আছে, লিমিট বিশিষ্ট, লিমিট বিশিষ্ট যোগজীকরণ, বিশিষ্ট যোগজীকরণ, যোগজীকরণ। আচ্ছা, লিমিট বিশিষ্ট যোগজীকরণ বলতে ওই যে মনে করো আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, মাঝখানে মনে করো কিছু একটা আছে dx, ঠিক আছে? সো এই টাইপের অন্তরীকরণ গুলো, এই যোগজীকরণ গুলো খুব বেশি আসে। এই যে মানে এইটাই আসবে তা না, মানে ভিতরের ফাংশনটা যে এক্স হবে আমি জাস্ট দেখানোর জন্য। আপার লিমিট লোয়ার লিমিটের যেসব ম্যাথ গুলো আছে ওইগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনো ম্যাক্সিমাম বইতে মেবি 10.7 আছে, কোনো বইতে আবার 10.6ও আছে, 10.7 ম্যাক্সিমাম বইতে পাবা, ঠিক আছে? দেন সব থেকে আর কি ইম্পর্টেন্ট ভাইয়া? সব থেকে আর ইম্পর্টেন্ট হলো ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়, নির্ণয় ম্যাক্সিমাম বইতেই আছে 7.8 ক্ষেত্রফল নির্ণয়টা, অনেক বইতে আবার 7.7ও আছে, মানে একদম লাস্ট যে চ্যাপ্টারটা, যোগজীকরণের যে লাস্ট চ্যাপ্টারটা সেটা হলো ক্ষেত্রফল নির্ণয়। এই ক্ষেত্রফল নির্ণয় করলে একটা ঘ নাম্বারের কোশ্চেন কমন, সরি ঘ তো না, গ নাম্বারের একটা কোশ্চেন কমন পাবা, 4 মার্ক, 100% শিওর, এখানে 100% শিওর। সো দেখো আমি এখানে গুরুমান আর লঘুমান 100% শিওর অন্তরীকরণে বলে দিয়েছি, আর এখান থেকে ক্ষেত্রফলের অঙ্ক 100% শিওর কিন্তু অন্তরীকরণে বলে দিয়েছি। তার মানে 8 মার্ক কিন্তু অন্তরীকরণ যোগজীকরণ থেকে আমি তোমাদের ফার্স্ট করে দিলাম যে এখান থেকে 8 মার্ক কোশ্চেন আসবেই, নাহলে আমার নামটা চেঞ্জ করে ফেলাই দিও, ঠিক আছে? আমি এতটাই কনফিডেন্স ইনশাল্লাহ আসবে। এখন কথা হচ্ছে যে তোমরা কেউ যদি দেখো যে অন্তরীকরণ বা যোগজীকরণ পারো না, একেবারেই পারো না, মানে যে কোনো একটা পারো না, দুটো না পারলে তো বিপদ। কারণ এই দুইটা থেকে সিকিউ আসবে তিনটা, হয় এখান থেকে দুইটা সিকিউ আসবে অথবা একটা সিকিউ আসবে। এখান থেকে দুইটা আসলে এখান থেকে একটা, এখান থেকে দুইটা আসলে এখান থেকে একটা। বুঝা গেছে? তার মানে এই দুইটা থেকে তিনটা আসতেছে, এই দুইটা থেকে মোট তিনটা সিকিউ আসতেছে। সো যে দুইটাই পারে না সে বিপদে পড়ে যাবে, কারণ এই তিনটা সিকিউ তো পারবে না, এখান থেকে একটা সিকিউ করে লাভ কি, তাই না? সো এইখান থেকে অবভিয়াসলি একটা যে কোনো একটা চ্যাপ্টার তোমাকে ভালো পারতে হবে। আর একটা যদি চ্যাপ্টার না পারো, মনে করো সাপোজ তুমি যোগজীকরণ পারো না, বাট যোগজীকরণের ক্ষেত্রফলটা অবভিয়াসলি দেখে যাবে, মানে তোমাকে একটা সাপোর্ট দেবে। মনে করো পুরো সিকিউ না পারার থেকে একটা 4 নম্বরের কোশ্চেন যদি তুমি পেরে চলে আসো, তাহলে এটা বেটার না? হ্যাঁ, যোগজীকরণ পুরো না শিখলে ক্ষেত্রফলটা শেখা একটু টাফ, বাট শিখা যায়। অঙ্ক মুখস্থ টুখস্থ করে হলেও মোটামুটি শিখা যায়, ঠিক আছে? একেবারে প্রো না হলেও শিখা যায়। তারপরে গুরুমান লঘুমান, অন্তরীকরণের একেবারে বেসিক না থাকলে যে গুরুমান লঘুমান শেখা যাবে না তা না, বাট শেখাটা একটু কষ্ট। একটু হালকা পাতলা বেসিকটা শিখে অন্তত গুরুমান লঘুমানটা শিখে যেও, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা 4 মার্ক কোশ্চেনে পেয়ে যাবা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সাজেশন, এই সাজেশনটা ফলো করো। আর হ্যাঁ, তোমরা যারা তোলো নাই তারা একটা স্ক্রিনশট মেরে দাও, একটু সরে যাই। তোমরা এই সাজেশনটা ফলো করলে মোটামুটি ইনশাল্লাহ তোমরা ভালো করবে, এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা ফলো করলে মোটামুটি A+ তো শিওর হবেই, 90% মার্কস সিকিউর হবে ইনশাল্লাহ। মানে তোমরা যদি কিছু নাও পড়ে থাকো, এই কয়টা দিন যদি এই টপিকগুলো প্র্যাকটিস করো, তোমাদের 85 to 90% মার্কস সিকিউর হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই এমসিকিউর প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, নাহলে তো আর এত মার্কস পাবা না, জাস্ট সিকিউতে এত মার্কস হবে না। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো এইচএসসি প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ সবাইকে।